সালটা 1998। ঢাকা শহরে চাকরি করলেও ছুটির দিনে রফিকের খুব ইচ্ছা করতো গ্রামে যেতে। তার গ্রাম কুষ্টিয়ার এক প্রত্যন্ত অঞ্চলে, নাম বাহাদুরপুর। ছোটবেলায় অসংখ্য রাত কেটেছে দাদুর বারান্দায় বসে কেরোসিনের আলোতে ভূতের গল্প শুনে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এসব গল্পকে মিথ্যে ভেবে ভুলে গিয়েছিল। কিন্তু সেই বছর আশ্বিন মাসে মা খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বলল, পরিষ্কার বাতাস আর গ্রামীণ পরিবেশে থাকলে সুস্থ হয়ে উঠতে পারেন। তাই বাধ্য হয়ে রফিক মাকে নিয়ে গ্রামে চলে এলো। গ্রাম তো আগের মতো নেই। রাস্তা ঘেঁষে দু একটা নতুন ইটের দালান উঠেছে, তবু গভীর অন্ধকার, আর চারদিকে ঝোপঝাড়ের আধিক্য যেন ভয় জাগায়। মাকে দাদুর পুরনো ভাঙা ভিটেতে রেখে রফিক রাতে পাশের ঘরে ঘুমানোর ব্যবস্থা করলো। প্রথম রাতেই অদ্ভুত কিছু ঘটল। রফিক ঘুমাতে যাওয়ার আগেই বাইরে শিয়ালের ডাক শোনা গেল, কিন্তু সেই ডাকের ফাঁকে ফাঁকে এক ধরনের পচা গন্ধ আসছিল, যেন অনেক দিন ধরে কবর না খোঁড়া লাশের গন্ধ। রফিক জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল উঠোনে একটা ছায়া নড়ছে। মানুষ না, পশু। বোঝা গেল না। সে ভেবেছিল হয়তো কারো ছায়া পড়েছে, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো চারপাশে কোনো আলোই নেই। তাহলে ছায়া এলো কোথা থেকে? দুপুরে মা বললেন, রফিক, রাতে যেন মনে হলো ঘরে কেউ হাঁটছিল। আমি ডাকতে গিয়েও পারলাম না, শরীর অবশ হয়ে গেছিল। রফিক প্রথমে হাসলো, কিন্তু মায়ের চেহারা দেখে চুপ করে গেল। সত্যিই মনে হলো কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। সন্ধ্যার পর গ্রামের কাকা রমজান এসে সাবধান করলো, এই বাড়িতে রাতে সাবধানে থাকবি। অনেক আগে এই ভিটেতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, তোর দাদুর সময়কার। রফিক শুনতে চাইল, কিন্তু রমজান শুধু বলল, সব জানবি একদিন, তবে রাতে কারো ডাক শুনলে সাড়া দিবি না। তৃতীয় রাতে মেঘলা আকাশ, হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। বাতাসে ঝড়ের মতো শব্দ। রফিক মায়ের খোঁজ নিতে বাইরে বের হলো। তখনই কানে এলো এক নারী কণ্ঠ, রফিক, ও রফিক। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। কণ্ঠটা ছিল মায়ের মতো, কিন্তু মা তো ভেতরে ঘুমাচ্ছেন। সে এগোতে চাইল না। মনে পড়ল রমজানের কথা, ডাকে সাড়া দিবি না। কিন্তু ভয় ও কৌতূহল মিলে তার বুক কাঁপছিল। আবারও ডাক এলো, এবার ঠিক পেছন থেকে। রফিক পেছনে তাকাতেই দেখল সাদা শাড়ি পরা এক মেয়ে ভেজা চুল ছড়িয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তের জন্য রফিকের গলা শুকিয়ে গেল। মেয়েটির চোখে চোখ পড়তেই তার মনে হলো দুটো রক্ত ভেজা গর্তের দিকে তাকিয়ে আছে। পরদিন রফিক রমজানের ঘরে গিয়ে জোর করলো আসল ঘটনা জানার জন্য। রমজান দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর দাদুর সময় এক মেয়ে নাম রোজিনা এখানে কাজ করত। লোকের বাড়ি ঝিয়ের কাজ করে চলতো। তাকে নিয়ে গ্রামে নানা বদনাম উঠেছিল। একদিন রাতে কেউ জানে না কে বা কারা তাকে খুন করে এই ভিটের পেছনে কবর দিয়েছিল। সেই থেকে শোনা যায় তার আত্মা শান্তি পায়নি। মাঝরাতে সে যার নাম ধরে ডাকে সে যদি সাড়া দেয় আর কখনো ভোর দেখে না। রফিক শুনে শিউরে ওঠে। এরপর থেকে মায়ের অবস্থা আরও খারাপ হতে লাগলো। রাতে মা কাঁপতে কাঁপতে বলতেন, ওই মেয়েটা প্রতিদিন আসে, আমার বিছানার পাশে দাঁড়িয়ে থাকে, বলে আমার সঙ্গে চলো, আমার জায়গায় চলো। রফিক হতবাক হয়ে গেল। সত্যিই কি মায়ের আত্মাও তাকে টানছে? এক ঝড়ো রাতে রফিক দেখল মা হঠাৎ বিছানা ছেড়ে উঠছেন। চোখ দুটো বন্ধ, যেন ঘুমন্ত অবস্থায় হাঁটছেন। তিনি সোজা উঠানের দিকে যাচ্ছেন। রফিক দৌড়ে গিয়ে মাকে থামাতে চাইল, কিন্তু তখনই ভেসে এলো সেই ভয়ঙ্কর ডাক, রফিক, রফিক, আমার সঙ্গে আয়। রফিক বুক কাঁপতে কাঁপতে মাকে ধরে ফেলল। মুহূর্তেই তার চোখের সামনে দৃশ্যটা বদলে গেল। উঠানে দাঁড়িয়ে থাকা মেয়েটি এবার পরিষ্কার দেখা যাচ্ছে। চোখ নেই, কেবল রক্ত ঝরছে। মুখ বিকৃত, বুক চিরে ভেতর থেকে কেঁচো আর পচা মাংস বের হচ্ছে। হঠাৎ পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল। শুধু শোনা গেল অশরীরী করুণ হাহাকার, আমাকে কেন একা রেখে গেলে? আমি তো শুধু একজন সঙ্গী চেয়েছিলাম। রফিক মাকে জড়িয়ে ধরে চিৎকার লাগালো। পরদিন ভোরে গ্রামের লোকজন এসে দেখে রফিক অজ্ঞান হয়ে উঠানে পড়ে আছে।
আর তার মা নিথর দেহ শুয়ে আছেন, মুখে এক অদ্ভুত হাসি, যেন কারো সঙ্গে দূরে চলে গেছেন। রফিক বেঁচে গেলেও সেই ঘটনার পর থেকে সে আর কোনোদিন গ্রামে ফেরেনি। মাঝে মাঝে মাঝরাতেও এখনও সে স্বপ্নে দেখে, রফিক, রফিক, আমার সঙ্গে আয়।